আসসালামু আলাইকুম। স্বাগত জানাই সবাইকে। দেখতেই পাচ্ছেন এক পাশে আমার হাতে ধরা একটা প্লাস্টিকের মরার পায়া। আসলে একটা প্রতীকী ভাবেই আমি নিয়েছি। আমার চেয়ার ধরে রাখা তো সম্ভব না। এই ভিডিওর নাম তো প্রধানমন্ত্রীর চেয়ার ধরে মারো টান, ক্ষমতা হবে খান খান। আমি আসলে অত্যন্ত ব্যথিত চিত্তে আজকের এই ভিডিওর এই নামটা দিলাম। ওই যে সেই হীরক রাজার দেশে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। এই খান খান আসলে আমি দেখতে চাই না, এটা কাম্য নয়। কিন্তু এই রাষ্ট্রের নেতারা সবসময় চায় যে এখানে আসলে সবকিছু খান খান হয়ে যাক, নিজের স্বার্থ, নিজের ক্ষমতা টিকে থাক। প্রথমেই মহামান্য রাষ্ট্রপতির ভাষণ শোনেন, তারপরে আসলে যা বলার আমি বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। মুক্ত হয় স্বদেশ, সূচিত হয় নূতন প্রভাত। সুধীবৃন্দ, প্রথমে আমি জুলাই অভ্যুত্থানে শহীদ ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, ইয়ামিন, ফারহান, নাফিজ, সজল, রাব্বি, মিরাজ, এনাম, তাইম, নাইমা, ছোট্ট শিশু রিয়া গোপ ও আহাদ সহ জুলাই অভ্যুত্থানে উৎসর্গকারী হাজারো বীর শহীদকে। তাদের আত্মদান ও দেশপ্রেম জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। শুধু মণ্ডলী, আমি বেশি সময় নেব না, আপনাদেরকে ধন্যবাদ দেই ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। প্রকৃতপক্ষে বক্তৃতা দেওয়ার মানসিকতা হারিয়ে ফেলেছি। আজ এই অনুষ্ঠানটি একটি জাতীয় অনুষ্ঠান, সলেম অকেশন। জুলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই রাষ্ট্র এই অনুষ্ঠানের আয়োজন করেছে। কিন্তু যে দৃশ্য এখানে দেখলাম সেটিতেই অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত হয়েছি, ব্যথিত হয়েছি। সকালটা ভালোই কেটেছিল, টেলিভিশনে দেখেছি জুলাই জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানটি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন। জুলাই যোদ্ধাদের একটি মিলন মেলা দেখতে পেয়েছিলাম সকালে। জাতীয় ঐক্য সহজেই প্রতিভাত হয়েছিল, কিন্তু বিকেলের এই অনুষ্ঠানটিতে যা দেখলাম এটি অভিপ্রেত ছিল না, একেবারেই অনভিপ্রেত। জাতীয় অনুষ্ঠানে আমরা তো জাতীয় ঐক্যের কোনো বহিঃপ্রকাশ দেখাতে পারলাম না। ভুল তো মানুষ করেই, নিশ্চয়ই এখানে ডকুমেন্টারিতে অনেক ভুল আছে। প্রথম ভুল আমি দেখেছি, সেখানে তো আবু সাইদের ছবিই নাই। আবু সাইদ এই বিপ্লবের প্রতিচ্ছবি, প্রতীক। তার ছবি না থাকলে এটা কোনো ডকুমেন্টারি হলো না। সেখানে আরও নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছবিও তো নাই। সুতরাং কিছু ভুল হয়েছে এবং এই ভুল মাননীয় মন্ত্রী জোর হাতে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, বারংবার ক্ষমা চেয়েছেন। তারপর তো শান্ত হওয়া উচিত এই ধরনের একটা জাতীয় অনুষ্ঠানে। এটাকে পুষে সংসদের মতো একটা ওয়াকআউট, এটি বাঞ্ছনীয় নয়। আমি লক্ষ্য করেছি মাননীয় সংসদ সদস্য আক্তার, তিনি তার অনুসারীদেরকে প্রশমিত করার চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের নেতাকে তো মানে না সহজে অনুসারীরা। প্রতি মুহূর্তেই তারা যে নেতার চেয়ে বড় এটা প্রমাণ দেওয়ার জন্য মুখিয়ে থাকে। সেই কারণেই এই ধরনের একটা অনুষ্ঠানের এই পরিণতি হলো। এখানে যারা বিদেশি বসা ছিল, আমি মনে মনে চিন্তা করছিলাম যে ইংরেজিতেই ভাষণ দেবো, বিদেশিরা দেখুক 16 বছর আমরা কিভাবে কাটিয়েছি, কিন্তু তারা তো চলেই গিয়েছে। যাই হোক, জাতীয় অনুষ্ঠানে এই ধরনের বিশৃঙ্খলতা মোটেই কাম্য ছিল না। সুপ্রিয় সুধী দর্শক, সবাইকে উষ্ণ আন্তরিক স্বাগত জানাচ্ছি আবারও। আজকে জাতীয় অনুষ্ঠান হচ্ছে,
তাই বিশেষভাবে আপনাদেরকে আমি স্যালুট করতেছি, সালাম জানাচ্ছি এই অনুষ্ঠানে আমার এই ভিডিওতে আগমনের জন্য। শুনলেন তো মাননীয় রাষ্ট্রপতির বক্তব্য। বহুদিন পর একটা অপ্রিয় সত্য কথাও ওনার মুখ থেকে বের হওয়ার জন্য আমি ওনাকে আন্তরিকভাবে স্বাগত এবং মোবারকবাদ জানাচ্ছি। রাজনীতি তো করি না, রাজনৈতিক বক্তব্য জানি না, যাই হোক বহুদিন পর বললাম যে উনি একটা সত্য কথা আজকে বলছেন এই জাতির উদ্দেশ্যে। বড়ই দুঃখের বিষয়, মানে কত বিষয় কথা বলবো, যেদিকে তাকায় যেদিকে দেখি সবখানেই অসঙ্গতি, সব জায়গায়। আমি এই জন্যই বলছি এই জাতির জেনেটিক ডিজঅর্ডার আছে। কেউ যদি কোনোদিন জিজ্ঞেস করবে আমি বলে দিতাম যে কোথায় জেনেটিক ডিজঅর্ডারটা। এই মাননীয় প্রেসিডেন্টই বলেছেন শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিতে চান নাই এবং দেন নাই, কিন্তু আর এক দল কোটি কোটি মানুষ বলতেছে অমুকেই স্বাধীনতার ঘোষণা দিতে, আর এক দল বলতেছে অমুকেই তো স্বাধীনতার ঘোষণা দিছে। আর ভারত বলতেছে কি বলছে, ইন্দিরা গান্ধী বলছে হাজার সাল কা বদলা লিয়া। তার সুযোগ্য নাতনি বলতেছে মাই গ্র্যান্ড মাদার ডিভাইডেড ব্রোকেন পাকিস্তান, দে আর গ্রেটেস্ট এনিমি ইন দ্য ওয়ার্ল্ড। সো কি বলবো আমি একটা প্রশ্ন করি, আমি এখনো যাচ্ছি না গুরু রহস্যে যে আসলে জেনেটিক ডিজঅর্ডারটা কি। আপনারা বাইর করবেন, এখানে দেখবেন জেনেটিক ডিজঅর্ডারের অক্সফোর্ড ডিকশনারিতে কি লেখা আছে, মানুষের জেনেটিক ডিজঅর্ডার হলে কি হয়। সো এই যে আমাদের সেনাপতি, মহান স্বাধীনতা যুদ্ধের সেনাপতি জেনারেল এমএজি ওসমানী, 16 ডিসেম্বর উনি কোথায় ছিলেন, কি রহস্য লুকায় আছে এটার ভিতরে। সোহরাওয়ার্দী উদ্যানে উনি কেন থাকতে পারলেন না, কারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। ওই যে কিশোরগঞ্জের একজন এমপি আছে, একেবারে যুদ্ধ মুক্তিযুদ্ধ ছাড়া ওনার আসলে আর কিচ্ছু নাই, কোনো পুঁজি নাই। আর একজনকে মিস্টার শিলং বলে ডাকে, উনি এই 15 বছর শিলংয়ে ছিলেন। উনি 71-এর চেতনা নিয়ে ব্যস্ত, 24-এর চেতনা ওনার ভিতরে আসে নাই, উনি পুরনো চেতনা নিয়েই থাকেন। আসলে ওনাদের তো এই 24-এ কোনো অবদান নাই, সেই লজ্জা ঢাকার জন্য এই সমস্ত কথাবার্তার অবতারণা করেন ওনারা। কিন্তু আজকালকার ছেলেমেয়েরা যে অনেক বুদ্ধিমান, ওরা যে অনেক ইতিহাস ঘাটে, বা আজকের এই মিডিয়ার মাধ্যমে আমার মতন কিছু অধম যারা আছে অনেকে সত্য কথাটা বলতেছেন, সব কিছু জেনে যাচ্ছে কি হয়েছে না হয়েছে গত 15-20 খুঁটিনাটি বিষয়, আয়নাগর কোথায়, কিভাবে মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে, কত মায়ের বুক খালি হয়েছে, কত মায়ের চোখের পানি ঝরতেছে। এই যে জুলাই বিপ্লবটা হলো, চোখের সামনে জল করতেছে সমস্ত দৃশ্য, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে, স্নাইপার ইউজ করা হচ্ছে। এই যে মুগ্ধ আর আবু সাইয়েদের কথাটা স্বীকার করলে তারেক জিয়ার ক্ষমতা কি চলে যেত? তারেক জিয়ার কোনো অগৌরব হতো? বিএনপির কোনো একটা পাথর খসে পড়তো কোনো জায়গা থেকে? নাকি মানুষ খুশি হতো? 18 কোটি মানুষের, সবাই তো সেদিন দেখছে, 18 কোটি মানুষের এখানে তো সবাই উপস্থিত ছিল এই দেশে সেই জুলাইয়ের সময়। সে বিরোধী দলীয় হোক আর পক্ষের হোক বা বিপক্ষের হোক, বিপক্ষের তো খুব কমই ছিল জুলাই বিপ্লবের বিপক্ষে, তাহলে তো বিপ্লবটাই হতো না, তাহলে সফলই হতো না যদি সমানেই থাকতো। এখানে তো রাজধানীতে তো কোনো প্রথম দিকে 2-4 জন নামছে, মারামারি হাঙ্গামা টাঙ্গামা হচ্ছে, তারপরে তো তারা গায়েব হয়ে গেছে পাহাড়ের চিপায়। তো ওই যে কিশোরগঞ্জের উনি যে চিল্লায়, আরো বহু লোকে চিল্লায়, এই যে মিস্টার শিলং যে চিল্লায়, ওনারা কোথায় ছিলেন? আজকে ওনার মহাসচিব পর্যন্ত বলছে যে এই ছাত্র আন্দোলনে আমাদের কোনো ভূমিকা নাই। ওনার মতন একজন বয়স্ক লোক, আমার মতনই তো বয়স্ক, আমার চেয়ে সিনিয়র, ওনারা যদি এই জাতীয় কথা বলে, তাহলে এই রাষ্ট্রের এই যুব সমাজ, এই নতুন প্রজন্ম শিখবে কি? কার কাছে শিখবে? সব তো একটা মিথ্যুক জাতি।
আবার এই রাষ্ট্রপতি সাহেব যে বললেন যে নেতাকে কেউ মানে না, এই সংস্কৃতি, না মানার এই সংস্কৃতি কারা চালু করছে? হু ইজ রেসপন্সিবল ফর অল দিস ব্লাডি ননসেন্স থিংস? জবাব আছে কিছু? এগুলো হলো ওই যে জেনেটিক ডিজঅর্ডারের সাইড এফেক্ট, তার সিমটম। আমার খুব কষ্ট লাগতেছে তারেক জিয়া, প্রধানমন্ত্রী তারেক জিয়ার কি আসলে কিভাবে হবে? ওই যে তার রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ দিচ্ছে, সেই রাজনৈতিক উপদেষ্টা এই সেদিনও, ওই 5 মাস আগেও যে সমস্ত বক্তব্য রাখছে, উনি কি সেগুলো দেখেন, শুনেছেন, ওনার কানে গেছে? এটা তো আর লুকানো কিছু না, এটা তো মিডিয়া তো সারাদিনেই ঘুরতেছে, সারাদিনেই ঘুরপাক খাচ্ছে যে কি কি বক্তব্য সে রাখছে। আরো 2-1 আছে, মন্ত্রী তো আছে, তো তাদের বক্তব্য কি? তো এই দিয়ে যদি রাষ্ট্র চলে, তাহলে ওই মুগ্ধ বা আবু সাইদের নাম থাকবে না। এরা তো জুলাইকে স্বীকারই করে না। যেই 17 বছর তারা বাগানে, জঙ্গলে, পাহাড়ের চিপায়, গুহায়, ওই সেই 300 বছর না 400 বছর 7 ছেলে থেকে ছিল কোরআনের আয়াতে, যেটাতে আছে আর কি, সূরা কাহাফে মনে হয় আর কি। তো এরা তো সেই রকমই গুপ্ত ছিল। আর উনি গুপ্ত থেকে নিজে আইসা অন্যদেরকে যদি গুপ্ত বলেন, তো বাবা এটা লজ্জার বিষয়। আমি বিব্রত বোধ করি এবং এটা কামনা করি না। সো আমি তো এতটুকু তো মানুষ আশা করেছিল যে এই আবু সাইদ বুক চিতায় দিয়া গুলি নিছে, বুকের ভিতরে মরে গেছে বেচারা। ওনার জন্য, সমস্ত শহীদদের জন্য, আগা গোড়া এই পৃথিবীতে যত মুসলমান কবরে আছে, আমি সবার জন্যই প্রতিদিন নামাজের পরে দোয়া করি যে আল্লাহ তুমি এদেরকে জান্নাত নসিব করো। কিন্তু তাকে যদি গায়েব করে ফেলানোর চেষ্টা করা হয়, আবু সাইদ বা মুগ্ধ বা আরো যারা আছে, সবার নামেই তো আছে, আমি তো দেখলাম লিস্ট, বিভিন্ন লিস্ট করা উচিত। যে মুক্তিযুদ্ধের সময় যারা শহীদ হয়েছে তাদের লিস্ট কেন করা হলো না? কে করে নাই? কি জন্য করে নাই? বলে 3,000 না 30,000 না 3 লক্ষ না 30 লক্ষ, এটাই আজ পর্যন্ত কোনো হিসাব কিতাব নাই। তো এই জাতির জেনেটিক ডিজঅর্ডার ছাড়া কি সমস্যা কোথায়? কারা বীরাঙ্গনা, কারা রাজাকার ছিল, কারা আলবদর ছিল, সব তো আন্দাজের উপরে চলতেছে। মানে একটা ধোকাবাজ জাতি, যার মগজের ভিতরে আছে শুধু ধোকা আর ধোকা। না হলে এই জুলাই স্মরণিকার বা এই যে একটা প্রকাশ করলো, সো সেখানে কেন এই আবু সাইদের নাম থাকবে না? কেন মুগ্ধের নাম থাকবে না? কেন বেগম খালেদা জিয়ার ছবি থাকবে না? তো তাদের দলই তো ক্ষমতায়। বেহুশ হয়ে যায়, ওদের চিন্তা থাকে সারাক্ষণ কিভাবে কত টাকা, কিভাবে কোন দিক দিয়া ওই দেখা যাচ্ছে। তো খরচপাতির সম্পর্কে তো ভিডিও আসতেছে এখন। সো কিভাবে বলবো? তা আমি বলতেছি, আমি প্রধানমন্ত্রী তারেক জিয়াকে আমি বলতেছি, বিনয়ের সাথেই বলতেছি, বাবা, মুগ্ধর নাম বা আবু সাইদের নাম উচ্চারণ করলে বা ওদেরকে সম্মান দিলে, ওদের উছিলাই আজকে ক্ষমতায় আসা এই প্রধানমন্ত্রিত্ব দিবা লোকের মতন সত্য। আর ওই যে মহাসচিব বলছে যে ছাত্র আন্দোলনে আমাদের কোনো দায় নাই, এই কথাটা ওনার উদ্ধ করা উচিত। উইথ ডিউ রেসপেক্ট, যে আমি সরি, আমি এটা ভুলে বলে ফেলছি, আমার এই বলাটা ঠিক হয় নাই। আমার ছেলেপেলেরাও ছিল রাস্তায়, এতে ওনার সম্মান কমে যাবে না, ওনার ব্যক্তিত্ব, ওনার আত্মসম্মান আরো বাড়বে। আর যদি এরা তো এই কথাটা স্বীকার করলে, এই কথাটা মেনে নেওয়া না নেওয়ার তো কিছু আছে না, জাতি তো জানে। এটা মেনে নেওয়ার কথা আমি বলছি না, বরং স্বীকার করলে এই ইস্তাহারে এটাতে যদি লেখা থাকতো, সবার আগেই তো আবু সাইদের ছবি দিয়েই তো এই ডকুমেন্টারিটা প্রিন্ট করা উচিত ছিল, উপস্থাপন করা উচিত ছিল। আবু সাইদ, মুগ্ধ, এরকম আরো প্রমিনেন্ট কয়েকজনের ছবি দিয়ে। তাতে কি ক্ষমতা চলে যেত? রাষ্ট্র ক্ষমতা অন্য দল এসে পড়তো? এতটুকু উদারতা, এতটুকু ব্রডনেস, এতটুকু সৎ সাহস কেন নাই আমি জানি না। এই দেশে কি পয়দা হবে? এই দেশটাকে ধ্বংস করার জন্য এই নোংরা অধপতিত রাজনীতি 100% দায়ী।
আমি নতুন প্রজন্মকে বিনয়ের সাথেই বলতেছি, বাবা, বারবার বলছি, এই জেনেটিক ডিসঅর্ডার একমাত্র রেকটিফাই করা সম্ভব এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে। এই নতুন প্রজন্মই করতে পারে। আমি কাউকে বিশ্বাস করি না, কারো উপরে কোনো ভরসা রাখি না, কারো প্রতি কোনো আশা নাই। বাট এই জাতির জন্য এই ঐক্যবদ্ধ, আমি বারবার বলতেছি ঐক্যবদ্ধ, তুমি যে দলেই করো না কেন, তোমার গন্তব্যকে এই রাষ্ট্র এবং এই রাষ্ট্রের জনগণ তো সবারই তো গন্তব্য এক। আর যদি ব্যক্তিগত কোনো গন্তব্য থাকে যে কানাডাতে একটা বেগম পাড়া বানাবো, কানাডাতে 50টা বাড়ি বানাবো, মাইয়া পোলা সব বিদেশে রাখাবো, সেটা হলো ভিন্ন কথা। তোমার ধ্বংস, তোমার অধপতন, তোমার পতন কামনা করতেছি আমি। তুমি নিশ্চিহ্ন হয়ে যাবে এক সময়, এটাই বাস্তবতা। আর যদি তোমার লক্ষ্য থাকে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, জনগণ, তাহলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাবে। এবং এই ছোটখাটো দ্বিমত, তুমি আওয়ামী লীগ করো, তুমি বিএনপি করো, তুমি জাতীয় পার্টি করো, তুমি অমুক করো, তমুক করো, কোনো সমস্যা নাই, এনসিপি করো, আমার কোনো সমস্যা নাই। তোমাকে যদি জনগণ ভোট দেয়, তোমাকে যদি এই রাষ্ট্র চাই, তুমি ক্ষমতায় আসো, কোনো সমস্যা নাই। আমরা তো চাই এই দেশের জন্য নেতৃত্ব দেবে, এই দেশের মানুষের জন্য কাজ করবে এমন মানুষ, সেটা যে দলেরই হোক, যে মতেরই হোক। ইসলাম, এখানে সমস্ত মানুষ মুসলমান, 99% মুসলমান, সুতরাং ইসলাম সবার আগে, একথাটাও মনে রাখতে হবে। সো আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয়বার এই ভুলটা করবে না। বাবা, মানুষকে সম্মান দাও, সত্যকে স্বীকার করো, থাকো 5 বছর না থাকো, আবার 10 বছর থাকো। আর পারিবারিক এই পরিবারতন্ত্র, এটাও কামনা করি না, এটাও কাম্য নয়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।